বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতা সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা, অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনা একমাত্র আওয়ামী লীগ পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী সব ভয়ভীতি ঊর্ধ্বে উঠে সব এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গরম ভাইরাল বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ তুলকালাম সৃষ্টি করেছে। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও ছাত্র নেতাদের কোটিং হুঁশিয়ারি দিয়ে কি বললেন তিনি। এই ভিডিওটি দেখলে আপনারা সবাই চমকে উঠবেন। যার যা কিছু আছে তাই নিয়ে নাকি রাস্তায় নামতে চলেছে। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। সেখানে যখন আমরা শোক দিবস পালন করি, সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে। মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে। তো এরা যে অমানুষ তার প্রমাণ তো আপনারা পেয়েছেন। এই যে এখন আমরা যেটা শুনলাম যে একজনের কান কামড়ে নিয়ে যায়, এরা কি আসলে কি মানুষ নাকি ড্রাগ অ্যাডিক্টেড, নাকি কি এটা কোনো পশু হয়ে গেছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই, বা 5 স্টার হোটেলেও আওয়ামী লীগের জন্ম হয়নি। শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লাভ করে, যখন এই এখনকার কোনো দলই ছিল না। তাহলে আওয়ামী লীগকে কীভাবে তারা ধ্বংস করবে? হ্যাঁ, আইয়ুব খান, এআইএ খান, জিয়াউর রহমান, এক খালেদা জিয়া সবাই চেয়েছে আওয়ামী লীগ ধ্বংস করতে, এরশাদ সবাই চেয়েছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আজকে শুধু একটা রাষ্ট্রের মানে 3টা প্রতিষ্ঠানই ধ্বংস করেনি, এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, আজকে তাদের সাথে কী আচরণ। সিভিল প্রশাসনে আপনারা দেখেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, অনেকে গ্রেপ্তার, জেলখানায়। ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগেই কি সেনাবাহিনীর কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে। কি কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি? স্বাধীনতার পর জাতির পিতা সংবিধান যখন প্রণয়ন করলেন, সেই সংবিধান ভিত্তিতে নির্বাচন হলো। সেই নির্বাচন 1973 সালে। নির্বাচনের পর সেই পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই আইসিটি গঠন করা হয়। এটা পার্লামেন্টের আইন দ্বারা গঠিত। কাদের জন্য বিচার? যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর, আল-শাম, রাজাকার বাহিনী করে এদেশে গণহত্যা, নারী নির্যাতন, নারীদের ক্যাম্পে দিয়ে দেওয়া, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলি করেছে, তাদের বিরুদ্ধে বিচার। সেই বিচার শুরু করেছিলেন জাতির পিতা ইউনূস। যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই বিচারের কাজ বন্ধ করে দেয় এবং যে 11,000 বন্দী ছিল তাদেরকে মুক্ত করে। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম পাকিস্তানে চলে গিয়েছিল, তাকে ফেরত নিয়ে আসে বাংলাদেশে। এটাই হচ্ছে দুর্ভাগ্য শুরু। জামাতে ইসলামী ব্যান্ড ছিল বাংলাদেশে, জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়। সংবিধানে 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ আর্থিক সংশোধন করে এদের ভোটের অধিকার এবং সংগঠন করার অধিকার ফিরিয়ে দেয় এবং বাংলাদেশের আদর্শ বিচ্যুত করে গিয়েছিল এই জিয়াউর রহমান, এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আইসিটিকে তারা আজকে কে সংশোধন করেছে? যে ইউনূস ক্ষমতা দখল করেছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট নাই, শুধু অস্ত্র আর অর্থ, আমেরিকার ডিপ স্টেটের অর্থ, ইউএস এইডের অর্থ এবং ইহুদি ধনকুবের সোরসের অর্থ দিয়ে, এবং নিজে যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এবং গরিবের রক্তচোষা টাকা সব বিদেশে পাচার করে 6,000 টাকা বেতনের একজন এমডি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, 6,000 টাকা বেতনের চাকরি 1990 সালে পেয়েছিল। সে বিলিয়ন ডলারের মালিক সারা বিশ্বে। বাংলাদেশে তার 5,000 কোটি টাকার মতন তার ফিক্সড ডিপোজিট, বিভিন্ন নামে কল্যাণ ফান্ড, টেলিফোন, এটা সেটা করে 9-6 করে হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট এবং শত কোটি টাকার মালিক। 3টা ব্যাংকে তো 118 কোটি টাকা, তারপরে আরও অনেক আছে। এই যে 700 কোটি টাকা কোথা থেকে পেলো?
তার জবাব কি ইউনূস দেবে বাংলাদেশে? তাকে তো দিতে হবে। আজকে সেই অর্থ ব্যয় করে, এবং কিছু মানুষ তো বিভ্রান্ত হলো, এখন সাথে আজান দিয়ে পড়লো, সে ক্ষমতা দখল করলো। এখানে আমার দুঃখটা হলো, এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের যে আর্থসামাজিক উন্নতি যে করলাম, মানুষ যে আরামে চলতে পারছে, নিরাপদে থাকতে পারছে, কাজ করে খেতে পারছে, আর্থিকভাবে তারা উপার্জন করতে সক্ষম হচ্ছে, এই কথা কেউ একবার চিন্তা করলো না? অন্তত আমার সময় তো আমি দাবি করতে পারি যে আমার সময় কোনো নারীকে তো বেজ্জতি হতো না, দিনটা তারা নিরাপদে চলতে পারতো। ছিনতাই, ডাকাতি এগুলো তো আমি কমে ফেলেছিলাম, কারণ প্রত্যেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা উপর দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, প্রত্যেকটা গ্রামকে আমি শহর করে দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখনও তো সেই সুবিধা সবাই ভোগ করছেন, আমার হাতে করা জিনিস ভোগ করছেন না এটা তো তা না। আমরা খারাপ হয়ে গেলাম, কিন্তু আমাদের করা জিনিসগুলি খুব ভালো, সেটা তো গেল। এখন কি হচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা, তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি। এটা কি ধরনের কথা? সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে, সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে, তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে। এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা কি দেখি, সেই আর্মি অ্যাক্ট বাদ দিয়ে রেখে কোনো কথা নাই, বাতা নাই, সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে। যেখানে আমরা 1998 সালের যে ফৌজদারি কার্যবিধি, এবং সেখানে 197 ধারা অনুসারে, মানে সামরিক বা অসামরিক, অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে, তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে। এখানে কোনো অনুমোদনের বালাই নাই। অবশ্য অনুমোদন নেবে কেন? কারণ সরকারই তো অবৈধ, ইউনূস তো অবৈধ, সেই জন্য বোধহয় তারা নেওয়ার প্রয়োজন মনে করে না, এটা আমার ধারণা। কিন্তু তাদেরকে নেবার অধিকার আছে। যখন আমরা আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার করি, তাদের ডিফেন্সে যাওয়ার ছিল। এই যে এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, সে কোথায় ছিল? সে তো ডিফেন্স গ্রুপে ছিল। চেয়ারম্যান সেও জামাতের, প্রসিকিউটর জামাতের, বিচারক, আইনজীবী, তার চিফ প্রসিকিউটর সবই জামাতের। মূলত জামাতেরই একটা রাজত্ব সেটা। আর ইচ্ছা মতো আইন পরিবর্তন, একটা আইনে বিচার কাজ চলছে, চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো, ওই একই কোর্টে আবার সংশোধন করে নতুন ধারা কিভাবে যুক্ত করে, এটাও তো বেআইনি। তৃতীয় কথা হচ্ছে, সংসদে পাশ করা যুদ্ধাপরাধীদের বিচারের আইন, সেটা কিভাবে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করে তার বিচার কার্য চালাতে পারে? এটা তো চালাতে পারে না। সম্পূর্ণ আইসিটির বর্তমান যে অবস্থাটা আছে সংশোধনের পর, এটা তো কোনো আইসিটি থাকে না। সিআরপিসি অনুযায়ী যেখানে মামলা হয়, সেখানে আইসিটিতে বিচার হবে কিভাবে? আর যে ডিফেন্সে ছিল, সে কী করে চিফ প্রসিকিউটর হয়? এটা তো ব্রিচ অফ ট্রাস্ট, এটা তো সম্পূর্ণভাবে আইনের খেলাপ করা, মানবাধিকার লঙ্ঘন করা। যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের সুযোগ আছে, সেখানে এরা কী করে বিচার করে? তারা ইচ্ছা মতো করে যাচ্ছে। 29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছে পারমিশন নিয়েছে? আর এটা করবার অধিকার তো তাদের নাই। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের বিচার, যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যারা কাজ করেছে, স্বাধীনতা বিরোধী, তাদের বিচার যে কোর্টে হয়েছে, সেই কোর্টে বিচার করার অধিকার তো ওদের নাই। কিন্তু এখানে তো আজকে তো কোনো আইনের শাসন নাই। বিচার বিভাগ তো সেই আসিফ নজরুলের লেলিয়ে দেওয়া এবং ইউনূসের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ওই ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করে, চিফ জাস্টিস সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচেন। ইউনূস যে ক্ষমতা দখল করলো, 104 ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত। হাইকোর্ট কি কোর্ট বসেছিল? সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে? সেখানে কোনো কথা হয়েছে? কথা তো হয়নি, সবই ভুয়া। আমার নামে যে চিঠিটা, সেটাও ভুয়া। আমি কোনো চিঠিও তার মানে রিজাইন করবে তো কোনো চিঠি দেয়নি তো আমি।
এমনকি আমার সিগনেচার দেখাচ্ছে আমি পিজিআরের যে মানে একটা ভিজিটার বইতে সই করছি, সেটা দেখিয়ে বলছে ওটা নাকি আমি সই করছি। তার মানে এর ইউনূসের আগামাথা সবই হলো ভুয়া। তাও যদি দেশটা ভালো চালাতে পারতো, ওই সুদখোর আবার দেশ চালাবি কোত্থেকে? সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত। ঘরে ঘরে হাহাকার, মাথা পিছু আয় কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। ইউনূসটাকে খুব সস্তায় খাওয়াবে, খাওয়াচ্ছে না সস্তায়? আমি নাকি অনেক বেশি দামি খাওয়াতাম, এখন নাকি সব কিছু সস্তা। হ্যাঁ, তরি তরকারি যদি 100 টাকা দাম হলেও সস্তা হয়, বা কাঁচামরিচ যদি 300-400 টাকা দাম হলে সস্তা হয়, আমার কিছু বলার নাই। কিন্তু যারা তখন গাল ভরে বলতো, তারা কোথায়? তাদের ন্যায় নীতির কথা গেল কোথায়? শেখ হাসিনা ক্ষমতা থাকলে খুব ন্যায় নীতির মানে বচন বের হয়, এখন বের হয় না কেন? এখন মুখে কুলুপটা কেন? কারণ আছে, কেউ কথা বলতে পারবে না, সবার মুখ বন্ধ। এই সরকারের সমালোচনা করলে ওই যে সেই বিভুরঞ্জনের মতো লাশ হয়ে নদীতে ভাসতে হবে, প্রতিষ্ঠান আগুনে পোড়ানো হবে। এখন আর কারো গলায় স্বর পাওয়া যায় না। কাজে এই অবস্থা থেকে জেল সাজা থেকে মুক্ত করতে হবে, আর মুক্ত করতে পারে একমাত্র আওয়ামী লীগই। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করেনি, কোনদিন করবেও না। কারণ সবাই আসে লুটে খেতে, দু পয়সা কামাই করতে। আপনারা দেখেন না, সব বৈষম্যহীন রাজনীতি বলে বৈষম্যহীন আন্দোলন, এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ এবং অর্থ সম্পদ বানিয়ে 6 মাসও যায়নি ইউনূসের সেই মানে সমন্বয়করা সব একেবারে নাদুস নুদুস হয়ে গেছে টাকা পয়সা বানিয়ে। আঙুল ফুলে কলা গাছ সবাই, 100 কোটি টাকা বানিয়ে এখন 1000 কোটি টাকা স্বপ্নে বিভোর। দেশের কোনো উন্নয়ন কাজ নেই। আমি যে কটা কাজ শেষ করে আসলাম, যেগুলি শেষ হয়েছে সেগুলি করে করে ভাবা নিচ্ছে, অথবা আমি সেই কালুরঘাট রোড কাম রেল ব্রিজের সমস্ত ডিজাইন সব কিছু আমার করে দেওয়া, ভিত্তিপ্রস্তর স্থাপনের খুব বড় ঢেকুর, কোনো একটা কাজ তো করতে পারেনি, করবে না তো তারা। দেশের উন্নয়ন চায় না, দেশের মানুষ আরও গরিব হলে পরে ইউনূসের কথাই হচ্ছে, জিনিসের দাম যত বাড়বে, দেশের মানুষ যত গরিব হবে, তারা তাদের খাদ্যের মানে কীভাবে খাদ্যের সন্ধানেই এত ব্যস্ত থাকবে যে কেউ আন্দোলনে যাবে না। কাজেই মানুষকে যত কষ্ট দিয়ে তার ক্ষমতার মসনদ আরও নির্বিঘ্ন করা এবং কীভাবে থাকবে এই চিন্তাই সে বিভোর। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী, আমি জানি না এদের কি মানে, আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনূস ব্যবহার করেছে, তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়া, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। তো ভবিষ্যৎটা কী, কতজনদের ফেরত আসবে তার ঠিক নেই। আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেই শেষ। আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্ট ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কীভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না, এটা হলো কথা। তো এইভাবে দেশের মানুষ, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা, আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে, নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় নাকি? আচ্ছা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আর আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগের তো সব অপরাধ, বড় অপরাধ। আওয়ামী লীগ স্বাধীন করলো কেন? পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের লাথি খেতে খেতে যদি বেঁচে থাকতে পারতো, খুব খুশি হতো, ওদের পা ধরে ধরে পানি খেত। আবার সেটাই তারা চায়, কিন্তু বাংলাদেশের মানুষ তা চায় না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা, অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনা একমাত্র আওয়ামী লীগ পারে, এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী সব ভয়ভীতি ঊর্ধ্বে উঠে সব এগিয়ে যেতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুজিবনগর যেখানে স্বাধীনতার সেই শপথ নিয়েছে, সেখানে জনগণের জন্য শপথ নিয়ে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। বাংলাদেশের সরকার ৮,০০০-এর বেশি তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুব ক্রীড়া
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা হিসেবে এই উপদেষ্টা হয়েছেন, তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রতিরক্ষা জোরদারে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জুডো, কারাতে, তাইকোয়ান্দোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে 22শে নভেম্বর থেকে, তার মানে নির্বাচনের আগেই। এবং এটাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো তরুণ তরুণীদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ বলে পর্যবেক্ষকরা বলছেন। এবং কেন বাংলাদেশে প্রতিরক্ষা জোরদারে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার, মানে বন্দুক চালানো শেখানোর প্রয়োজন হলো, এবং এই অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রতিরক্ষা জোরদারের এই যে সিদ্ধান্ত বা উদ্যোগ, এটা কি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হলো? মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি বলছে যে বাংলাদেশের প্রতিরক্ষা জন্য বা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তরুণ তরুণীদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়ে তৈরি রাখা জরুরি? সরকারের তরফে বলা হচ্ছে রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে নাকি এই 8000-এর বেশি তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। রিজার্ভ ফোর্স মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এমন কিছু ঠিক হয়েছে যে 8000-এর বেশি তরুণকে রিজার্ভ রেখে দেওয়া দরকার অস্ত্র প্রশিক্ষণের জন্য? মানে আমাদের প্রতিরক্ষা ঝুঁকিটা কোথা থেকে? সরকার কি মনে করছে? আমাদের সশস্ত্র বাহিনী কি মনে করছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তরুণদেরকে এই প্রশিক্ষণ না দিয়ে কেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ? এসব প্রশ্ন করা যেমন ভীষণ জরুরি। মানে আমরা কি কোনো যুদ্ধাবস্থায় আছি? সরকার কোনো দ্রুত কোনো যুদ্ধ লেগে যাবে এমন কোনো আশঙ্কা দেখছেন? তাহলে কি 8000 যথেষ্ট হবে, নাকি 80,000 তরুণকে বা 8 লাখ তরুণকে প্রশিক্ষিত করা দরকার অস্ত্র প্রশিক্ষণে? এই প্রশ্নগুলো করা যেমন জরুরি, তেমনি প্রশ্ন উঠছে কোন 8000 তরুণকে নির্বাচন করে নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রশিক্ষণের জন্য। মনে রাখতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন সরকারের সেই উপদেষ্টা যিনি কিন্তু বলেছেন যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের দিকে যেতেন এবং সেজন্য তাদের প্রস্তুতি ছিল। তো তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে 2024-এর জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী এবং অংশগ্রহণকারী তরুণদের একটা বড় অংশ কি তাহলে কি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছিল? সেসব প্রশ্নের মধ্যেই কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্র চালাতে পারেন বটে, তার কাছে AK-47 এর গুলি পাওয়া গেল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট দিয়ে বের হওয়ার সময়, পাস করার সময়। এবং AK-47 এর কেন তাকে রাখতে হলো সেই প্রশ্নে তিনি বলেছেন ভুল করে গুলি নিয়ে গিয়েছিলেন, কিন্তু নিজের এবং পরিবারের আত্মরক্ষার জন্য তিনি এই AK-47 অস্ত্রটি রাখছিলেন। কাজেই বুঝতে অসুবিধা হয় না, আমাদের উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয় যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি অস্ত্র চালাতে পারেন এবং তারা প্রস্তুত ছিলেন 2024-এর 5ই আগস্টে এই আন্দোলনকে একটা সশস্ত্র আন্দোলনের দিকে নিয়ে যেতে। অস্ত্র প্রশিক্ষণ থাকলেই তো হয় না, অস্ত্রও থাকতে হয়, তার মানে তাদের কাছে অস্ত্র ছিল। শুধু তাই না, 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত, মানে 2024-এর জুলাই আগস্টে তো কারাগারগুলো ভেঙে অস্ত্র লুট হলো, থানার পর থানা 450-র মতো থানা লুট হলো 5ই আগস্টের পর, এবং অন্তত 150-র বেশি চেকপোস্ট, মানে যেটাকে ফাঁড়ি বলে, পুলিশ ফাঁড়িতেও আক্রমণ হলো, গণভবন থেকেও তো অস্ত্র লুট হয়েছে। তো সেসব অস্ত্রের এখনো 85% উদ্ধার হয়ে গেছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনের সচিব দাবি করলেও সরকারের তরফে হিসাবে বলা হচ্ছে যে যা হিসাব অন্তত তাদের কাছে ছিল তাতেই 1500-এর বেশি অস্ত্র মানে খোঁজ পাওয়া যায়নি, 1500-এর বেশি অস্ত্রের এখনো খোঁজ পাওয়া যায়নি, আর গোলা বারুদেরও একটা বিশাল সংগ্রহ এখনো বাইরে রয়ে গেছে। মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছিলেন যে অস্ত্র উদ্ধারে তেমন অগ্রগতি নাই যতটা অগ্রগতি তিনি প্রত্যাশা করেন, এবং পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কাজেই বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে অস্ত্র যে বাইরে আছে
সে বিষয়টায় মোটামুটি নিশ্চিত হওয়া যায়। এবং এই সময়ে সরকার অস্ত্র চালনায় প্রশিক্ষিত আরও তরুণ তরুণী তৈরি করছেন প্রকাশ্য ঘোষণা দিয়ে। সেটা বাংলাদেশের নিরাপত্তা জোরদার করতে নাকি কোনো রাজনৈতিক অবস্থান থেকে, এই প্রশ্নগুলো করাও খুব জরুরি হয়ে উঠেছে। নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সহযোগী সহকর্মী নাহিদ ইসলাম আগস্ট মাসে ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা মনে করেন বাংলাদেশের প্রত্যেকজন তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া জরুরি এবং তাদেরকে বাংলাদেশ প্রতিরক্ষায় সংযুক্ত করতে হবে। এই অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ এই তরুণদের এই আগ্রহ, এই উৎসাহের কারণটা কি? অনেকেই মনে করেন যে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের মতো তারা একটা বিপ্লবী মিলিশিয়া বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং এর পাশাপাশি এই তরুণদের ওপর তুরস্কের এরদোয়ানের ব্যাপক প্রভাব রয়েছে। এরদোয়ান যেমন টার্কির সেকুলার একটা সংস্কৃতির, মানে কামাল আতাতুর্কের যে রাজনীতি, যে সংস্কৃতি, তার বিপরীতে দাঁড়িয়ে ইসলামী ঐতিহ্য সংস্কৃতি উদ্ধারে, পুনরুদ্ধারে তুরস্কের প্রতিজন তরুণকে সক্রিয় অংশ নিতে হবে এবং তাদেরকে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে একটা যুদ্ধবিরোধী সেকুলার মনোভাবের বিরুদ্ধে। এই বিষয়টির প্রচারণা করে তিনি যেমন মসজিদে মসজিদে একরকমের মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন, তুরস্কে ব্যাপক অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। অনেকেই মনে করছেন যে বাংলাদেশের এই তরুণেরা 2024-এর জুলাই আগস্টে বিজয়ী এই তরুণেরা তারা এতেও উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু তারা কিভাবে সিলেক্ট করছেন যে কাদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন? দেখেন, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের 100 দিনের মাথায় ঘোষণা দিয়েছিলেন, মানে আগস্টে ক্ষমতা নেওয়ার পর 100 দিনের মাথায় ঘোষণা দিয়েছিলেন যে 100 দিনেই নাকি তিনি 86,000-এর বেশি চাকরি দিয়ে দিয়েছিলেন। তো তখন প্রশ্ন উঠেছিল যে এসব চাকরি তিনি আসলে কোনো বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না, সাধারণ তরুণেরা কি করে তিনি এসব চাকরি দিচ্ছেন। এরপর এই 1 বছরের বেশি সময়ে আমরা জানি যে তিনি যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে, ওয়াসা থেকে শুরু করে স্থানীয় সরকারের ভেতরে থেকে শুরু করে সরকারের যেখানে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে সেখানে তিনি একরকমের তার তালিকার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এমন ক্রাইটেরিয়ায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলেন এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি একরকমের ঢালাও চাকরি দিয়ে গেছেন সকল চুক্তিভিত্তিক পদগুলোতে গত 1 বছরের বেশি সময় ধরে। শুধু তাই নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক্ষেত্রে অনেক ইনোভেটিভ বা উদ্ভাবনী শক্তিরও পরিচয় দিয়েছেন। তিনি যেমন ধরেন বুয়েটের রিক্সা ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে নামাবেন বলে একটা প্রকল্প নিয়েছেন, তারপর সেই রিক্সা চালানো শেখানোর জন্য তিনি তরুণদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। কাজেই সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে প্রকল্পে তিনি তরুণদেরকে সংগঠিতভাবে রেখে, যারা 2024-এর জুলাই আগস্টে তার তালিকা অনুযায়ী তিনি বলছেন যে যারা অংশ নিয়েছিল তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করে ফেলার একটা ব্যবস্থা করেছেন। এই 8,000 কোন রাজনৈতিক কাঠামো থেকে বা কার পছন্দে নির্বাচিত হবেন সেটা তাই প্রশ্ন করবার তেমন মানে প্রয়োজন পড়ে না। বোঝাই যাচ্ছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই নিজস্ব তালিকা থেকেই এই 8,000-এর বেশি জনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশ্ন ওঠে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নির্বাচনে অংশ নেবেন, কিংবা এই যে শোনা যাচ্ছে যে তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে বিএনপির তরফে চাপ আছে, সরকারের ভেতর থেকেও নাকি কেউ কেউ শীর্ষ পর্যায় থেকে তাকে সরে যেতে বলেছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাতে রাজি হচ্ছেন না। তিনি
তফসিল ঘোষণার পরে সরে গেলেও যেতে পারেন, আবার নাও যেতে পারেন, কারণ এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র উপদেষ্টারা মনে করেন যে তাদের উপদেষ্টাদের এই নির্বাচনকালীন সরকারে থেকে যাওয়াটা 2024-এর জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড ঘটেছে তার যাতে বিচার না হয়, সেই বিচার ঠেকানোর ক্ষেত্রে বা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে, মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে, কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে, তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে? নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী, সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে? দেখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিউ ইয়র্কে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফরে গেলেন এবং তাকে যখন একটা বিরাট গণসম্বর্ধনা দিল সেখানকার জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকেরা, সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যদি, মানে বাংলাদেশ থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে এবং সেই মানে ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রয়োজনে বাংলাদেশের 50 লাখ তরুণ প্রস্তুত আছেন, যাদের একটা অংশ বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করবেন আর একটা বড় অংশকে তারা ভারতের ভেতর ঢুকিয়ে দেবেন, যাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে তারা সেখানে ভারতকে ব্যতিব্যস্ত রাখতে পারেন। মানে এই যে গাজওয়াতুল হিন্দ বা উপমহাদেশে অমুসলিমদের সঙ্গে মুসলমানের লড়াইয়ে শেষ পর্যন্ত মুসলমানের বিজয়ের যে একটা যুদ্ধের ধারণা, যুদ্ধের কনসেপ্ট, একটা সম্মান মর্যাদার লড়াইয়ের যে বক্তব্য, যে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রবল হয়ে উঠেছে, তার অংশ হিসেবে কি এই সশস্ত্র প্রশিক্ষিত তরুণ বাহিনীকে তৈরি করা হচ্ছে? নাকি হাসনাত আব্দুল্লাহরা সেই ফেব্রুয়ারি থেকে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চান বলে তারা রাজপথে